এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন। যেমন আপনারা সকলেই জানেন, এই সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন। বিভিন্ন জেলায় কোথায় কি ঘটছে, কেমন ঘটছে, তাদের ঠিক পুঙ্খানুপুঙ্খ সব আপডেট নিয়ে আজকে সন্ধ্যে 7টার সময় আমরা চলে এসেছি। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের ডেস্ক পার্সন দীপ মহাপাত্র। তো দীপ, আজকে তোমার প্রথম লাইভে একেবারেই, এবং আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই নিউজ অনলাইনে, এক্সপ্রেস নিউজ অনলাইনে আমরা প্রতিদিন যেটা করে থাকি, যেটা করা হয়, জেলার যে বিবরণ, সেই প্রতিটা জেলার একেবারেই পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা নিয়ে থাকি। কোথায় কি পরিস্থিতি, সেই সমস্ত বিষয় আমরা নিয়ে থাকি, এবং তার পাশাপাশি সেই জেলার আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলি। সেই সমস্ত বিষয় আমরা নিজেরাও আপনাদের সামনেই তুলে ধরি, এবং আজও সেই একই বিষয় আমরা করব। তবে আজ যেটা দীপ সবার প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই মুহূর্তে একেবারে রাজনীতির কেন্দ্রবিন্দু বলা চলে বীরভূম। একেবারেই রাজনীতির কেন্দ্রবিন্দু, এবং তার কেন্দ্রবিন্দু অনুব্রত মণ্ডল। একেবারেই তার কেন্দ্রে রয়েছে কিন্তু সেই অনুব্রত মণ্ডল, যাকে নিয়ে কিন্তু একেবারে বলা হতো একটা সময় বীরভূমের বাঘ। সেই কথাটা এখন কতটা প্রযোজ্য সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ যেটা কান পাতলে যেটা শোনা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের একাধিক অভিযোগ, তার পাশাপাশি কান পাতলে শোনা যাচ্ছে যে দলের রাশ ধীরে ধীরে কমছে অনুব্রতর হাত থেকে। অডিও ভাইরাল অডিও কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছে, সেই বিষয়েও অবশেষে আজ অনুব্রত মণ্ডল কিন্তু হাজিরা দিতে গেছিলেন, সেখানে কিন্তু হাজিরায় গেছিলেন। সেই আপডেটটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে সেই আপডেটটা আপনারা একটু দেখে নিন, যে আজ অনুব্রত মণ্ডল হাজিরা দিয়েছিলেন, সেই প্রতিবেদনটা আপনারা একটু আপনাদের সামনে তুলে ধরবো। সেই প্রতিবেদনটা প্রথমে আপনারা দেখুন। পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় কথা বলার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র নিন্দা শুরু হয়। বিরোধী দলগুলি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবি তোলে। আইসির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ 6 দিন হাজিরা এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বিরোধীরা বারবার অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের জন্য শাসক দলকে কাঠগড়ায় তুলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে অনুব্রত মণ্ডলের আবেগপ্রবণ মন্তব্য হিসেবে দেখিয়ে দিয়ে বিষয়টি লঘু করার চেষ্টা করেছে। এখন দেখার পুলিশ এই মামলায় পরবর্তী কি পদক্ষেপ নেয়। অনুব্রত মণ্ডলের হাজিরা কি এই বিতর্কে ইতি টানবে, নাকি নতুন করে জল খোলা হবে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যেমনটা দীপ আমরা দেখলাম, অনুব্রত মণ্ডল অবশেষে আসলেন হাজিরা দিতে। একেবারে যেটা বিগত বেশ কিছুদিন ধরে হচ্ছিল, এই ভাইরাল অডিও কাণ্ডের পর থেকে কিন্তু একাধিকবার তাকে তলব করা হয়েছে, কিন্তু একবারের জন্য কিন্তু তিনি হাজিরা দিতে যাননি, এবং তিনি হাজিরা এড়িয়েছেন। নিজের আইনজীবীকে পাঠিয়েছেন, তার পাশাপাশি নিজের মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন। তবে অন্যদিকে যেটা একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল, যে নিজের যে পার্টি অফিস, এই পার্টি অফিসে কিন্তু দিব্যি হেঁটে চলেছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু অন্যদিকে থানার হাজিরা এড়াচ্ছিলেন। এবং তার পাশাপাশি যে কদিন তিনি থানার হাজিরা এড়িয়েছেন, তারই মধ্যে কিন্তু যিনি যাকে তিনি গালিগালাজ করেছিলেন, কদর্য ভাষায় কথা বলেছিলেন, তার যে ফোন, সেই মোবাইল কিন্তু দুটি মোবাইল, সেগুলো কিন্তু দুটোই বাজেয়াপ্ত করা হয়েছিল। অবশেষে আজ দেখা গেল যে অনুব্রতর যে মোবাইল, সেই মোবাইলও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এবং পুলিশ তদন্তে নেমেছে এতদিন পর। এবং তার আগে কি ঘটনা ঘটেছিল, এতদিন ধরে অনুব্রত মণ্ডল যেভাবে হাজিরা এড়াচ্ছিলেন, সেই বিষয়টাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, সেটাও আপনাদেরকে একবার দেখাবো, সেটাও আপনারা দেখুন সেই প্রতিবেদন। অনুব্রত মণ্ডলকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। ফোন করে কুকথা বলার ঘটনায় বোলপুর থানার আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করা হলেও
অনুব্রতের ফোন এখনও অধরা, যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এক্সপ্রেস নিউজ। এরপর অনুব্রতকে 2 বার পুলিশি তলব, 2 বারই তলব অগ্রাহ্য, 2 বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত। কবে হাজিরা দেবেন অনুব্রত, প্রশ্ন বিরোধী মহলে। অনুব্রত মণ্ডলের এবং বোলপুর থানার আইসির যে কথোপকথনে অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই 29 তারিখ শান্তিনিকেতন থানা অর্থাৎ এসডিপিও যে অফিস রয়েছে সেই এসডিপিও অফিস থেকে প্রথম নোটিশ করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু সেই প্রথম নোটিশের পরেই কিন্তু গড় হাজির দেখা গেছিল অনুব্রত মণ্ডলের। দ্বিতীয় দিন 30 তারিখ সেদিনকেও কিন্তু দ্বিতীয়বার নোটিশ করা হয়েছিল। সেদিন কিন্তু তার যে আইনজীবী, সে আইনজীবী এসে কিন্তু সেদিনকেও একটা নোটিশ দিয়ে গেছিল নথি, কিন্তু সেখানেও দেখা গেল সেদিনকেও গড় হাজির। ঘটনার সূত্রপাত হয়েছিল একটি ভাইরাল অডিও ক্লিপ থেকে, যেখানে অনুব্রত মণ্ডলের মতো শোনা একটি কণ্ঠস্বর আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিতে শোনা যায়। এমনকি আইসির স্ত্রী এবং মাকেও অশ্লীল মন্তব্যের শিকার হতে হয়। এই ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন, তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে তদন্তের গতি প্রকৃতি নিয়েই প্রশ্ন উঠছে। আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে যাতে কথোপকথনের সত্যতা যাচাই করা যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে অনুব্রত মণ্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত করা হয়নি। শান্তিনিকেতন থানাতে এসে এসডিপিওর কাছে এসে সেখানে যে একটি মেডিকেল রিপোর্ট দিয়ে গেছিলেন এবং সেই মেডিকেল রিপোর্টে তিনি বলেছেন যে তার শরীর খুব অসুস্থ। সেই অসুস্থতার কারণ দিকে 5 দিনের বেড রেস্ট দেওয়া হয়েছিল। সেই বেড রেস্টের আজকে শেষ দিন অর্থাৎ 5ম দিন। রাজনৈতিক মহলে এই নিয়ে তীব্র বাতানুবাদ চলছে এবং সাধারণ মানুষও এই ঘটনার দিকে নজর রাখছে, কারণ এটি রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ক্ষমতাশীলদের প্রতি আইনের প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করছে। বীরভূম থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যেমনটা দীপ আমরা দেখে নিলাম প্রতিবেদনটি, তো আবারও সেই একই প্রশ্ন, একেবারেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে এতদিন হাজিরা এড়ানোর পর অনুব্রত মণ্ডল আজ যে হাজিরা দিলেন, এরপর পুলিশের তদন্ত কোন দিকে যায় সেটা তো একদিকে দেখারই বিষয়। তবে এরই মাঝে যেটা রাজনৈতিক গুঞ্জন যেটা উঠতে শুরু হয়েছে যে অনুব্রতর রাশ কিন্তু ধীরে ধীরে দলের যে রাশ সেইটা কিন্তু ধীরে ধীরে অনুব্রতর হাত থেকে চলে যাচ্ছে এবং তার কেন্দ্রবিন্দু কিন্তু একজন মানুষ, তিনি হলেন কিন্তু কাজল শেখ। অনুব্রতহীন বীরভূমকে তিনি যেভাবে সামনেছিলেন সেই বিষয়েও কিন্তু একেবারেই কোনো মন্তব্য না করে থাকা যায় না, কারণ একটা সময় যখন গরু পাচার মামলায় যেভাবে অনুব্রত চলে যাওয়ার পর, অনুব্রতকে জেলে নিয়ে যাওয়ার পর যেভাবে কাজলের উত্থান, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কিন্তু আমাদের যিনি প্রতিনিধি প্রসেনজিৎ দাস, বীরভূম থেকে প্রসেনজিৎ দাস, তার সাথে কথা বলবো। প্রসেনজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার প্রসেনজিৎ, তোমাকে স্বাগত এক্সপ্রেস অনলাইনে। নমস্কার প্রসেনজিৎ, শোনা যাচ্ছে আমাদের? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। প্রসেনজিৎ, তোমাকে যে প্রথম যে প্রশ্নটা রাখবো, আজ অনুব্রত মণ্ডল অবশেষে হাজিরা দিয়েছেন, অবশেষে তিনি থানায় হাজিরা দিয়েছেন এবং তারপর কি ঘটনা ঘটেছে সেইটা যদি একটু আমাদেরকে জানাও। আপনি দেখো, আজ দুপুর 30 নাগাদ শান্তিনিকেতন থানা অর্থাৎ এসডিপিও অফিস যে রয়েছে সেই শান্তিনিকেতন থানা এসডিপিও অফিসে দুপুর 3:30 নাগাদ আজ অনুব্রত মণ্ডল হাজিরা দেন। প্রায় বলা যেতে পারে 2 ঘন্টা ধরে কিন্তু জেরা চলে এবং জেরা চলার পর অনুব্রত মণ্ডল সেখানে শান্তিনিকেতন থানা যে এসডিপিও অফিস আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে যায়। কিন্তু তোমাকে বলে রাখি যে তদন্ত 2 ঘন্টা চলাকালীন বা জেরা যে চলছিল, তারপর যখন অনুব্রত মণ্ডল জানা যায়নি বা যায়নি একেবারে। একেবারেই প্রসেনজিৎ, তুমি যেটা বললে আমরা শুনলাম একেবারেই। তবে এতদিন ধরে অনুব্রত যে হাজিরা এড়াচ্ছিলেন, অন্যদিকে যেটা দেখা যাচ্ছিল যে তিনি কিন্তু যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে কিন্তু তিনি নিয়মিত যাতায়াত করছিলেন, সেটাও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল। অথচ যে থানার হাজিরা, সেই হাজিরা কিন্তু এড়াচ্ছিলেন। এটার কি কোনো কারণ জানা গেছে? কি কারণে এরকম হাজিরা এড়ানোর চেষ্টা করছিলেন তিনি? একটি যান্ত্রিক ছোটখাটো ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
আমাদের আলোচনা কিন্তু জারি থাকবে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম অনুব্রত মণ্ডল এবং তারই মাঝে কাজল শেখ, তাকে নিয়েও কিন্তু আলোচনা একেবারেই কম নয়। যেভাবে দীপ অনুব্রতহীন বীরভূম, সেই সময় অনুব্রতহীন বীরভূমকে সামলে নিয়ে যাওয়া কিন্তু একটা ছোট কথা নয়। সেটাকে যেভাবে পরিচালনা করেছিলেন কাজল শেখ এবং তার পারফরমেন্স কিন্তু একেবারে দুর্দান্ত। সেখানে বলা যায় না যে তিনি কোনোভাবে টেনে চালিয়ে দিয়েছিলেন, সেই কথা কিন্তু বলা যাবে না। আমাদের সঙ্গে আবারও একবার যুক্ত হয়েছে প্রসেনজিৎ, আমরা তার সঙ্গে আবারও একবার কথা বলবো। প্রসেনজিৎ, তোমার কাছে আরেকটা প্রশ্ন যেটা করেছিলাম, তুমি যান্ত্রিক গোলযোগের জন্য তুমি শুনতে পাওনি, আরেকবার তোমাকে প্রশ্নটা করছি। অনুব্রত মণ্ডল আজ বীরভূমে তিনি থানায় হাজিরা দিয়েছেন, তিনি কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু তিনি থানার হাজিরা এড়াচ্ছিলেন। কি কারণে এই চেষ্টা? কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছিল পার্টি অফিসে তিনি হাজিরা, অর্থাৎ তিনি নিয়মিত যাতায়াত করছিলেন কিন্তু থানার হাজিরা এড়াচ্ছিলেন। কি কারণে, কোনো সেই কি কারণ কিছু জানা গেছে? দেখো, তোমাকে বলে রাখি, গত 29 তারিখে শান্তিনিকেতন থানার এসডিপিও যিনি আছেন ঋষি আগরওয়াল, তিনি কিন্তু আইনি প্রসেসে একটা নোটিশ পাঠিয়েছিলেন 29 তারিখ। সেদিনকেও কিন্তু অনুব্রত মণ্ডল সেই শান্তিনিকেতন থানায় কিন্তু গড় হাজির ছিলেন। পরের দিন অর্থাৎ 30 তারিখেও কিন্তু একটা দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো হয়। সেই নোটিশেও কিন্তু তিনি গড় হাজিরা ছিলেন। তারপরে আইনজীবী যিনি রয়েছে অনুব্রত মণ্ডল, যিনি আইনজীবী, সেই আইনজীবী গিয়ে শান্তিনিকেতন থানায় একটি মেডিকেল শো করেছিলেন যে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিন্তু তিনি আসতে পারেননি এবং 31 তারিখে অসুস্থতার জন্য 5 দিন বেড রেস্ট ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু আজকে শান্তিনিকেতন থানায় এসডিপি অফিসে কিন্তু দুপুর 3:30 নাগাদ কিন্তু তিনি প্রসেনজিৎ, শোনা যাচ্ছে? একটি যান্ত্রিক ত্রুটির জন্য আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা প্রসেনজিৎ, শুনতে পাচ্ছো? একেবারে প্রসেনজিৎ, তোমায় একটু থামাবো প্রসেনজিৎ। তার কারণ হচ্ছে আমরা পরবর্তী যে আলোচনা করব সেটা কিন্তু তোমাদের একেবারে বীরভূমেরই আর একজন তৃণমূলের নেতা কাজল শেখ, তাকে নিয়েই কিন্তু আলোচনা করব পরবর্তীতে। কারণটা তুমি জানো যে অনুব্রতহীন বীরভূমকে একটা সময় যেভাবে তিনি সামনে নিয়ে গিয়েছিলেন সেই কথা কিন্তু একেবারেই ভুলে থাকছে না দল, এবং সেটাও কিন্তু অনেকটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে যেটা গুঞ্জন রটছে যে অনুব্রতর হাত থেকে দলের হ্রাস কিছুটা হলেও আস্তে আস্তে কমাচ্ছে দল, এবং অন্যদিকে কাজল শেখের হাতেই কিন্তু সেই হ্রাস যেতে চলেছে, এমনটাও কিন্তু একটা সূত্র মারফত জানা যাচ্ছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু তৃণমূল কোন জায়গায় নিয়ে যাবে আগামী দিনে, সেই অনুব্রত মণ্ডলকে কোন জায়গায় নিয়ে যাবে সেই নিয়েও আমরা আলোচনা করব। তার আগে একটা প্রতিবেদন আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। কাজল শেখ, তুমি সাথে থাকো, তার আগে আমরা প্রতিবেদনটি একটু দেখিয়ে নেব। বুধবার নানুরের বনডাঙ্গা তৃণমূল কার্যালয়ে বন গ্রাম পঞ্চায়েতের এই যোগদান অনুষ্ঠিত হয়। তারা ঘোষণা করেন তৃণমূলেই থাকবেন, তবে নেতৃত্বে থাকবেন কাজল শেখ। কারণ আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন উনি কোনো কিছু আমাদেরকে জানান না। তাছাড়া আমাদের বরাবর আমাদের প্রত্যেক মানুষের যেমন দীক্ষাগুরু শিক্ষাগুরু থাকে, আমরা সাঁইথিয়া দেবাশিস স্যার হাত ধরে রাজনীতিতে এসেছি এবং আমাদের লোকাল অভিভাবক তুষারকান্তি মণ্ডল আমাদের উপপ্রধান এবং অরবিন্দু ব্যানার্জি, ওনাদের নেতৃত্বেই চলি। ওনারা আমাদের গার্জেন, ওনারাও সকলে আমাদের সমস্ত মেম্বার নিয়ে এসছেন। আমরা সকলে ওনাদেরকে নিয়ে ওই কাজলদার নেতৃত্বেই চলব। দেখুন, সেটা তাদের বিষয়, কিন্তু আমাকে হেল্প করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। সেটাই আমি নিঃস্বার্থভাবে করে চলেছি, করে যাব। স্থানীয় তৃণমূল কর্মীদের মতে আইনি জটিলতা ও সংগঠনের অভ্যন্তরীণ টানাপোড়েনে অনুব্রত মণ্ডল এখন ঘরে বাইরে চাপে। এর ফলেই জেলার রাজনীতিতে এমন রদবদল দেখা যাচ্ছে। এই গোষ্ঠী পরিবর্তন আসন্ন পঞ্চায়েত ভোট বা অন্যান্য রাজনৈতিক লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একেবারে প্রসেনজিৎ, আবারও একবার তোমার কাছে ফিরবো।
আমরা যেটা তুলে ধরলাম দর্শকদের সামনে, যে প্রতিবেদন, যে একাধিক পঞ্চায়েত সদস্য তারা কিন্তু বলছেন যে আমরা কাজল শেখের হয়ে কাজ করতে যাই, কারণ আমাদের আগের যিনি নেতা তিনি কিন্তু একেবারেই আমাদের কথা রাখেন না। এবং সেই বিষয়েই আমি তোমার সঙ্গে আলোচনা করব যে কাজল শেখের ওপরই ভরসা করছে দলের একাধিক কর্মী, অন্যদিকে নেতৃত্বও কি তাহলে কাজল শেখের ওপরই বেশি আস্থা রাখতে চলেছে? এরকমটাই কি কোথাও গুঞ্জন রটছে? সেই কারণেই কি অনুব্রতর হাত থেকে রাশ টেনে নিতে চাইছে দল? কি বলবে সেই বিষয়ে? দেখো, এই মুহূর্তে রাজনৈতিক যে মহল রয়েছে সেই রাজনৈতিক মহলে কিন্তু চরম চাপাউতর রয়েছে। একদিকে দেখা গেল যে কালকে যে প্রধান উপপ্রধান তাদের দলের কিছু যে রয়েছে যারা দলের তারা কিন্তু কালকে কিন্তু কাজলের কিন্তু করেছে। প্লাস অপরদিকে যেটা বলছেন তারা, সেটা দেখা যাচ্ছে যে যেভাবে মানুষ যে অনুব্রত মন্ত্রী এতদিন তাকে এবং সেই যে আমি যে পার্টি অফিসে রয়েছে তৃণমূল দলীয় কার্যালয়ে অনুব্রত মন্ডলকে আমি তোমাকে দেখাবো একবার ছবিটা এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ যে অনুব্রত মন্ডল কার্য বেরোচ্ছে। এই মুহূর্তে তিনি কোনো কথাও বলছেন না। দেখতেই পাচ্ছ যে অনুব্রত মন্ডল বেরিয়ে চললেন নিজস্ব দলীয় কার্যালয় থেকে। একেবারেই প্রসেনজিৎ, তোমার সঙ্গে তুমি যেটা দেখাচ্ছ একেবারেই যে নিজের দলীয় কার্যালয় থেকে অনুব্রত মন্ডল যাচ্ছে একেবারেই, এবং আপনারাও সরাসরি সেই দৃশ্য কিন্তু দেখছেন নিজের দলীয় কার্যালয়ে ছেড়ে এক্সপ্রেস নিউজের পর্দায় সেই দৃশ্য কিন্তু আপনারা সরাসরি দেখছেন। একেবারেই সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো যে অনুব্রত মন্ডল এতদিন হাজিরার জন্য হাজিরার এড়াচ্ছিলেন, থানার হাজিরা এড়াচ্ছিলেন। সেই অনুব্রত মন্ডল যিনি শারীরিকভাবে অসুস্থ সেই কারণে হাজিরা এড়াচ্ছিলেন, আজ হাজিরা দেওয়ার পরেই কিন্তু একেবারেই তার দলীয় কার্যালয়ে কিন্তু তাকে দেখা যাচ্ছে এবং সেটা আপনারা সরাসরি এক্সপ্রেস নিউজের পর্দায় একেবারে সরাসরি সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন এবং সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিনিধি রয়েছেন প্রসেনজিৎ দাস রয়েছেন, তিনি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছেন এক্সপ্রেস নিউজের পর্দায় একেবারে সরাসরি সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদম তোমাকে লাইভ দেখালাম সরাসরি আমাদের সম্প্রচার একেবারে এতদিন যে এড়াচ্ছিলেন, যে কারণে এতদিন এড়াচ্ছিলেন তিনি হাজিরা শারীরিক অবস্থার জন্য, আজ হাজিরা দেওয়ার পরেই তাকে সরাসরি দলীয় কার্যালয়ে দেখা গেল। সেই বিষয়তে আলোচনা থাকবেই। তার আগে প্রসেনজিৎ আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, এই যে কাজল শেখ, এই যে কাজল শেখের যে রাজনৈতিক উত্থান, সেই রাজনৈতিক উত্থানই কি কোনো কারণে অনুব্রতকে দমিয়ে দিচ্ছে? তার কারণ যেভাবে তিনি বিগত নির্বাচনগুলিতে অনুব্রতহীন এক বীরভূমকে জিতিয়ে নিয়ে গেছেন, একেবারে জয়যুক্ত করেছিলেন, একেবারে জয়যুক্ত করেছিলেন তিনি। সেই অনুব্রত প্রসেনজিৎ শোনা যাচ্ছে? তোমাকে থামাবার চেষ্টা করবো, তার কারণে যান্ত্রিক গোলযোগের জন্য আমি কিছু শুনতে পাচ্ছি না তোমার কথা। একেবারে যান্ত্রিক গোলযোগের জন্য আবারও একবার তোমাকে আমি বলছি যে অনুব্রতহীন বীরভূমকে যেভাবে কাজল শেখ একেবারে সামলেছিলেন বিগত বেশ কিছু নির্বাচনে কিন্তু তিনি একেবারে জয়যুক্ত করেছিলেন তৃণমূল কংগ্রেসকে, একেবারে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে গেছিলেন বলা চলে। যে অনুব্রত মন্ডল ছাড়া একসময় বলা হতো যে বীরভূম অচল, সেই বীরভূমেই কিন্তু এই কাজল শেখের উত্থান, সেটা কি অনুব্রত মন্ডলকে কোনোভাবে ভাবাচ্ছে? শোনা যাচ্ছে প্রসেনজিৎ? অমর একটু ধরে দাও। হ্যালো প্রসেনজিৎ, আমাদের শুনতে পাচ্ছ? এই যান্ত্রিক গোলযোগের জন্য কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আমাদের আলোচনা বজায় রাখবো এবং সেটা হচ্ছে সেই একেবারেই কাজল শেখ যেভাবে তিনি সামলেছিলেন, সেখানে কোথাও গিয়ে হয়তো অনুব্রতর সেই কারণে একটা কোনো খুব সৃষ্টি হতে পারে এবং সেই যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু বীরভূমে একেবারে প্রকাশ্যে। এবং যেটা দেখা গেল যে বিগত বেশ কিছু জায়গায় কিন্তু তৃণমূলের যে সাংগঠনিক রদবদল, সেই সাংগঠনিক রদবদল কিন্তু একাধিক জায়গায় হয়েছে, কিন্তু তার সত্ত্বেও
যে কি বীরভূমে যে কোর কমিটির ওপর আস্থা ছিল দলের, সেই কোর কমিটির ওপরেই কিন্তু আস্থা রাখলো দল। এটাও কিন্তু দেখা গেল অনুব্রতকে মণ্ডলের যে জেলা সভাপতিত্বের দায়িত্বে ছিলেন তাকে কিন্তু জেলা সভাপতিত্বের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলো না, পুনরায় সেই কোর কমিটির ওপরেই কিন্তু আস্থা রাখলো। সেই জায়গায় কোনোভাবে একটা ক্ষোভের সৃষ্টি হলেও হতে পারে অনুব্রতর মধ্যে, এবং সেই কারণেই কি এত বেশি গোষ্ঠীদ্বন্দ্ব সেই বিষয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সেই কারণে প্রশ্ন থাকছে। কিন্তু এত কিছুর মাঝেও যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে এই যে যিনি এখানকার সাংসদ শতাব্দী, তিনি এই মুহূর্তে কিন্তু বীরভূম যখন একটা এরকম ভাবে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতির মাঝে তিনি কিন্তু নিজের সিনেমা নিয়ে ব্যস্ত। একাধিকবার কিন্তু প্রশ্ন উঠেছে যখনই কোনো রাজনীতির মধ্যে, যখনই কোনো একজন অভিনেতা বা অভিনেত্রীকে প্রবেশ করানোর চেষ্টা করা হয়, তখনই কিন্তু বারবার প্রশ্নটা ওঠে যে তার নিজের পেশা ছেড়ে রাজনীতির মধ্যে এসে মানুষকে পরিষেবা কতটা দিতে পারবেন, সেই প্রশ্নটা কিন্তু আবারও একবার উঠছে। আর এটা ওঠাটা কিন্তু স্বাভাবিক, তার কারণ যখন বীরভূমের মতো জায়গা এত বেশি উত্তপ্ত, সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে যে সাংসদ তিনি কিন্তু নিজের সিনেমা নিয়ে ব্যস্ত। সেই যে প্রতিবেদন রয়েছে সেটাও কিন্তু একবার আমরা দর্শকদের দেখাবো, সেই প্রতিবেদনটাও আমরা একবার দেখিয়ে দেবো আপনাদের যে কিরকম ভাবে ব্যস্ত হয়ে রয়েছেন এই মুহূর্তে শতাব্দী, অর্থাৎ সাংসদ শতাব্দী। তিনি কিন্তু ব্যস্ত হয়ে রয়েছেন, তবে সেটা কিন্তু রাজনৈতিক ভাবে নয়, তিনি ব্যস্ত হয়ে রয়েছেন নিজের সিনেমার প্রচারে। সেই প্রতিবেদন দেখে নিন। বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন। আজকে থাক না, আজকে শুধু সিনেমার কথা বলছি, একটা দিন তো সিনেমার কথা বলো। দল দেখছে, দলের সিদ্ধান্ত দলের ওপর, এরকম নয় যে তুমি শুনেছো আমি শুনেছি। দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা যে স্টেপ নিচ্ছে, যেরকমভাবে চলছে সেরকমভাবে সিদ্ধান্ত। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই। কিন্তু দলের দল তো এরকম দেখছে না, এরকম নয় যে জানেন না। যেমনটা দীপ আমরা দেখে নিলাম, শতাব্দী কিন্তু কোনো মন্তব্যই করতে চাইলেন না। একেবারে এত বড় যে একটা জলঘোলা সৃষ্টি হয়েছে অনুব্রত এবং সেই কাজলকে নিয়ে, তাছাড়াও এতবার হাজিরা এলেন অনুব্রত, কোনো ব্যাপারে কিন্তু তার কোনো প্রকার মন্তব্য নেই। একেবারেই যেখানে উত্তপ্ত রাজনীতি, বীরভূমের এই ধরনের পরিস্থিতি, তারই মাঝে তিনি বলছেন রাজনীতি নিয়ে কোনো মন্তব্য না করাই ভালো, অথচ তিনি সাংসদ এবং তার সত্ত্বেও তিনি এই ধরনের একটা মন্তব্য। অন্যদিকে কিন্তু তিনি বললেন যে সিনেমার কথা হোক, যদি সিনেমা এতটাই গুরুত্বপূর্ণ হয়, সেখানে সাধারণ মানুষকে কোন সময়টা পাওয়া যাবে, সাধারণ মানুষের জন্য কতটা সময় তিনি দেবেন, সেই নিয়েও একটা প্রশ্ন উঠেই যাচ্ছে কিন্তু দীপ। কারণ এখনের যে বীরভূমের পরিস্থিতি সেটা কিন্তু একেবারেই ভালো না। কারণ একজন তৃণমূল নেতা, তিনি যেভাবে কদর্য ভাষায় একজন আইসি তাকে যেভাবে তিনি কদর্য ভাষায় বলছেন, যদিও সেই অডিওর সত্যতা এখনো যাচাই করেনি এক্সপ্রেস নিউজ, এটা আবারও একবার বলে রাখি, এই অডিওর কিন্তু সত্যতা যাচাই করেনি এক্সপ্রেস নিউজ। তবে তার সত্ত্বেও অনুব্রত মণ্ডল তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন সবার সামনে এসে, সংবাদ মাধ্যমের সামনে এসে, এমনকি চিঠি লিখেও ক্ষমা চেয়েছেন। দলীয় নির্দেশ পাওয়ার পরের কিন্তু 37 থেকে 38 মিনিটের মধ্যেই তিনি ক্ষমা চেয়েছিলেন। এবং অন্যদিকে তার সত্ত্বেও আজ সেখানকার সাংসদ তিনি বললেন এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এই বিষয়ে একাধিক বিষয়ে আলোচনা থাকবেই, রাজনীতির কেন্দ্রবিন্দু কিন্তু বীরভূম বরাবরই ছিল, বরাবরই থাকবে। এবং বীরভূমের বাঘ, সেই বীরভূমের বাঘ অনুব্রত, তার ভবিষ্যৎ কোন দিকে, দলের রাশ তার হাতে থাকে কিনা, সেই বিষয়ে আলোচনা থাকবে। সেই সমস্ত আপডেট তো আমরা প্রতিদিন আমরা এক্সপ্রেস নিউজে আপনাদের সামনে তুলে ধরবো। এবং পরবর্তী আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু আর এক সাংসদ মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের সাংসদ, তাকে নিয়েও কিন্তু আলোচনা করব। দুবারের সাংসদ, একবার নয় দুবারের সাংসদ, সেই মহুয়া মৈত্রকে নিয়ে আলোচনা করব। তার আগে আবারও একবার আমাদের সঙ্গে বীরভূম থেকে প্রসেনজিৎ, তিনি কিন্তু যুক্ত হয়েছেন, তার সঙ্গে আবারও একবার কথা বলার চেষ্টা করব। প্রসেনজিৎ, শোনা যাচ্ছে? যান্ত্রিক ত্রুটির জন্য আমরা শোনাতে পারছি না, কথা বলতে পারছি না। আমরা পরবর্তী আলোচনার মধ্যে আমরা ঢুকবো, এবং সেটা হচ্ছে মহুয়া মৈত্র। দীপ, তিনি যেভাবে রাজনীতির সঙ্গে যুক্ত, এটা কিন্তু বলা চলে যে কৃষ্ণনগরে তিনি যেভাবে রাজনীতিটা করছেন একেবারে দৃঢ়তার সাথে জয়ী হয়ে এসেছেন। দুবারই কিন্তু তার ভোটে যে জয় লাভ করেছিলেন, দুবারই কিন্তু তার ভালো ব্যবধানে জয় লাভ করেছিলেন। তবে এখন তিনি যে কারণে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়েছেন সেটা কিন্তু তার এই এমপি পদের জন্য নয়, তিনি কিন্তু হয়েছেন যেটা তিনি যে কারণে আজ এই শিরোনামে উঠে এসেছেন, সেটা কিন্তু তার এই বিয়ে নিয়ে, যেটা শোনা যাচ্ছে
যাচ্ছে, যেটা সূত্রের মারফত জানা যাচ্ছে যে জার্মানিতে গিয়ে তিনি নাকি 65 বছর বয়সের একজন প্রাক্তন আর বিজেডির যিনি এমপি ছিলেন, প্রাক্তন সাংসদ, তার সঙ্গে তার বিয়ে হচ্ছে। এরকম ভাবে যে একটা যে সূত্রের মারফত যেটা জানা যাচ্ছে সেটা সেই নিয়েও কিন্তু বর্তমানে তিনি একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সেই নিয়েও আমাদের প্রতিনিধি রয়েছেন কৃষ্ণনগর থেকে তন্ময়, তার সঙ্গে আলোচনা করব। তার আগে আরো একবার আপনাদেরকে বলে রাখি যে কারণে মহুয়া ভট্টাচার্য এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সেটা কিন্তু তার বিয়ে নিয়ে, এবং যেভাবে তিনি ঘুরছেন, যে ছবি ভাইরাল হচ্ছে ইতিমধ্যে, যেটা দেখা যাচ্ছে একেবারে হাতে হাত ধরে যেভাবে তিনি ঘুরছেন, যেভাবে তিনি হাতে হাত রেখে একেবারে ঘুরছেন, সেটাও কিন্তু একেবারে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। কারণ একটা রাজনৈতিক, যদিও তিনি বর্তমানে তৃণমূলের হয়ে রয়েছেন, তবে অন্যদিকে তিনি যার সঙ্গে বিয়ে করেছেন তিনি কিন্তু একটা অন্য দলের প্রাক্তন সাংসদ বলেই কি তাকে বিয়ে করেছেন, নাকি এই বয়সে এসে বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে, যেটা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের ক্ষেত্রেও হয়েছিল, একাধিক প্রশ্ন উঠেছিল। বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার বিরুদ্ধে তিনি যখন বিয়ে করতে গেলেন, এই সাম্প্রতিক কালেই তিনি বিয়ে করলেন, সেই নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। তারই মাঝে আবারও একবার সেই বিয়ে নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু সেই মহুয়া মৈত্র, তৃণমূলের নেত্রী, তিনি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু। দীপ, এই যে বারংবার এই একই বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন, সেই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন থাকবে, যে কি কারণে এতটা এসে শুধুমাত্র কি ক্ষমতার জন্য এই ধরনের জিনিসগুলো করা, নাকি সত্যিই কিছু তাদের মধ্যে সম্পর্ক ছিল, সেই কারণেই বিয়ে করা। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে, এবং সেই ছবিতে একেবারেই যেটা বলা চলে যে হাতে হাত রেখে ঘুরছেন, সেই বিষয়েও আলোচনা চলবে, এবং সেদিকেও আমাদের নজর থাকবেই। কিন্তু তার আগে দীপ, আরেকটা আমাদের যে বিষয় রয়েছে, যে আজ আলিপুরদুয়ারে সেচ মন্ত্রী অর্থাৎ মানস ভূঁইয়া, তিনি কিন্তু আজ পরিদর্শনে গেছিলেন, এবং সেই যে প্রতিবেদনটা আমরা প্রথমে দর্শকদের দেখিয়ে নিই, তারপর আমরা সেই বিষয়ে আলোচনায় আসবো। আলিপুরদুয়ার সার্কিট হাউসে জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এই বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজ এবং বকেয়া প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। এই আলিপুরদুয়ারের 6-7টা ওয়ার্ড জলে ডুবে যায় একটু বর্ষা হলে, সেগুলো একটা ডিজাইন তৈরি করতে বলেছে, এবং ডিএমকে দিয়ে ভেটিং করিয়ে দেখিয়ে জেলা পরিষদকে ইনভলভ করে আমার ইরিগেশন চিফ ইঞ্জিনিয়ার অতি জলদি প্রজেক্টগুলো আমাদের কাছে পাঠাবে। আমাদের সামর্থ্য যতটুকু আছে আমি প্রমিস করছি আলিপুরদুয়ারের জন্য আমরা করব। নির্দেশটা মমতা ব্যানার্জি। বৈঠক শেষে মন্ত্রী জলদাপাড়া অভয়ারণ্যের সীসামারা নদীর বাঁধ পরিদর্শনে যান। সম্প্রতি এই বাঁধ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। মন্ত্রী বাঁধের অবস্থা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। মন্ত্রীর এই সফর আলিপুরদুয়ারের উন্নয়ন এবং সেচ পরিকাঠামোর মানোন্নয়নের সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যেমন দীপ, প্রতিবেদনটা আমরা দেখে নিলাম, যেটা একেবারেই যে আলিপুরদুয়ারে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছিল, একাধিক সেচ ভাঙার, যেটা বাঁধ ভাঙার যে অভিযোগ, সেই অভিযোগও কিন্তু উঠে আসছিল, এবং তারই মাঝে যে মানস ভূঁইয়া তিনি কিন্তু পরিদর্শনে গেলেন, এবং তিনি যেটা জানালেন যে তিনি কাজ করবেন, তিনি আগামী দিনে উত্তরবঙ্গকে আরো বেশি উন্নত করবেন, সেটাও কিন্তু তিনি জানালেন, এবং সেই দিকে কিন্তু নজর আমাদের থাকবে। তবে যেটা আলোচনার কেন্দ্রবিন্দু এই মুহূর্তে, যেটা আমরা আলোচনা করছিলাম, এর আগেও যেটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেই আলোচনায় আরো একবার ফিরবো। মহুয়া মৈত্র, যে কি কারণে এতটা বেশি প্রয়োজন ছিল যে এইভাবে তাকে দেখা যাচ্ছে রাস্তায়, সেটা তার অবশ্যই সেটা মহুয়া মৈত্রর ব্যক্তিগত একটা জীবন, ব্যক্তিগত বিষয়, তবে সেই নিয়ে কিন্তু বিরোধীরা রাজনীতি করতে কিন্তু ছাড়ছেন না। একেবারেই আমরা মহুয়া মৈত্রর আলোচনায় আসবো। আবারও একবার আমরা সেই আলিপুরদুয়ারের সেচ মন্ত্রীর প্রতিবেদনেই ফিরবো। আমরা সেই প্রতিবেদনে যেটা দেখা গেল যে আলিপুরদুয়ারের কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে কিন্তু গেছিলেন আজ। কুচবিহার থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন দীপজয় বর্মন, কথা বলে নেবো তার সাথে। নমস্কার দীপজয়। হ্যাঁ, একেবারেই শোনা যাচ্ছে দীপজয়? হ্যাঁ, শোনা যাচ্ছে।
হ্যাঁ, তোমার কাছে প্রথম যে প্রশ্নটা রাখবো, আজ সেচ মন্ত্রী পরিদর্শনে গেছিলেন, কি কি পরিদর্শন করলেন তিনি এবং কি কি জানালেন সেই বিষয়গুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাও। দীপজয় শুনতে পাচ্ছ? সফরে এসেছিলেন তিনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দীপজয় বলো, শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো দীপজয় শুনতে পাচ্ছ? দীপজয় আবার একবার প্রশ্নটা তোমার কাছে রাখবো। দীপজয় আর একবার প্রশ্নটা তোমার কাছে রাখবো যে আজ আলিপুরদুয়ারে কিন্তু সেচ মন্ত্রী প্রদর্শনে এসেছিলেন এবং পরিদর্শনে এসেছিলেন, সেখানে এসে তিনি কি কি জানালেন, কি কি দেখলেন এবং মূলত কি কোন কোন দিকে নজর ছিল তার, সেই বিষয়ে একটু তোমার সঙ্গে আলোচনা করব। প্রথমেই যেটা তোমার দিয়ে জানতে চাইবো যে কোন কোন জায়গায় তিনি পরিদর্শনে গেছিলেন। দীপজয়। হ্যালো হ্যালো হ্যাঁ দীপজয় শোনা যাচ্ছে। হ্যালো দীপজয় শুনতে পাচ্ছ আমাদের? দীপজয় শোনা যাচ্ছে? একটি যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগটি বিচ্ছিন্ন হচ্ছে। আবার আমরা নেব দীপজয়কে। তার আগে আমরা জানতে চাইবো এই যে সেতু তিনি পরিক্রমণে এসেছিলেন, এতদিন তিনি কেন আসেননি সেই নিয়ে তো একটা প্রশ্ন থাকছেই, কারণ বরাবরই যেটা বলা হয় যে একেবারেই যেটা বারবার প্রতিবার কিন্তু বহুবার কিন্তু এই ধরনের কথাই উঠে আসে যে কলকাতা, অর্থাৎ কলকাতা কিন্তু উত্তরবঙ্গকে নজর দেয় না, বর্তমান রাজ্য সংঘার উত্তরবঙ্গকে নজর দেয় না, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য কোনো কিছু করে না, এবং সেটার একটা উদাহরণও বলা চলে এটা যে এতদিন পর আজ পরিদর্শনে গেছিলেন তিনি, এবং সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে, রাজনৈতিক মহলেও একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে, এবং সেই প্রশ্নগুলো কতটা জরুরি সেই বিষয়েও একটা আমাদের মতামত আমরা সেটা পরিবেশন করব। তবে তার আগে যেটা বলবো যে একাধিকবার কিন্তু বিরোধীরাও মন্তব্য করেছিল দীপ, বিরোধীরাও কিন্তু একাধিক বলেছে, বিশেষ করে বিজেপি কিন্তু একাধিকবার বলেছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে ভাগ করে দেওয়ার এই ধরনেরও কিন্তু একাধিক, এবং তাদেরকে পাল্টাও কিন্তু তৃণমূল সরকার আক্রমণ করেছে। অবশ্যই একটা রাজ্যের অংশ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু উন্নয়নের দিকে, উত্তরবঙ্গেও কিন্তু। তো এবার যেটা দেখা যাচ্ছে দীপ, সেটা হচ্ছে এই সামনের যে নির্বাচন, 26-এর নির্বাচন, তার জন্যই কি এই পরিক্রমণে আসা? কি মনে হয় তোমার? একেবারেই সেই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং সেই কারণেই কি সেখানে পরিদর্শনে যাওয়া না কিনা সেই নিয়েও একটা প্রশ্ন থাকছে, কারণ সামনেই নির্বাচন, এবং তারই পাশাপাশি উত্তরবঙ্গের যে আবহাওয়া, সেই আবহাওয়া নিয়েও আমাদের আলোচনা চলবে। তার আগে কিন্তু আমরা আমাদের যে প্রতিনিধি রয়েছেন তার সঙ্গেই আমরা কথা বলে নেব, এবং আমাদের সঙ্গে কোচবিহার থেকে এই মুহূর্তে প্রতিনিধি রয়েছেন, এবং তার সঙ্গেই যেটা আলোচনা করব। দীপজয় আবারও একবার তোমাকে প্রশ্নটা করব। দীপজয় শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ দীপজয় আবারও একবার তোমাকে যে প্রশ্নটা রাখবো, প্রথমেই যে প্রশ্নটা করব, বর্তমানে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিরকম রয়েছে? একেবারে দেখো যে কোচবিহারে কিন্তু যে গত কয়েকদিন আগে যে লাগাতার বৃষ্টি চলছিল, সেই লাগাতার বৃষ্টির জেরে কিন্তু কিছুটা হলেও নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল, তার ফলে কিন্তু বিভিন্ন যে নদীর যে বাঁশের সাঁকো যেখানে যেখানে ছিল সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে। আমরা কিন্তু সেই খবর কিন্তু এক্সপ্রেস নিউজে পর্যন্ত দেখিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে তীব্র দাবদাহ চলছে, যে তীব্র গরম, সেই তীব্র গরমে উত্তরবঙ্গবাসী কিন্তু হাসফাস অবস্থা। কিন্তু এই মুহূর্তে যখন আবহাওয়া দপ্তর সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে প্রায় এক সপ্তাহের মধ্যে কোনো কিন্তু বৃষ্টির কিন্তু লক্ষণ দেখা পাওয়া যাচ্ছে না। তবে আমার পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে, তুমি জানো যে কোচবিহারের একদম শেষ প্রান্ত, কোচবিহার কিন্তু একদম পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত, তারপরেই কিন্তু শুরু হচ্ছে আসাম। এই আসামে কিন্তু উত্তর পূর্ব ভারতের কিন্তু আসামে কিন্তু একটা বড় ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। ইতিমধ্যে দেখো যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে উত্তর পূর্ব ভারতের প্রায় কিন্তু 21টি জেলায় কিন্তু এই মুহূর্তে বন্যা পরিস্থিতি রয়েছে, এবং প্রায় কিন্তু দিন দিন কিন্তু মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনো পর্যন্ত কিন্তু সেই অসমে কিন্তু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 19 এবং আহত রয়েছে 30 জন। দেখো এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে বিস্তারিত আপডেট নিচ্ছেন, এবং তার পাশাপাশি যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী, অসমের রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খুলেছেন, এবং বিভিন্ন কিন্তু তিনিও নজর রাখছেন
তবে এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিক থেকে যদি দেখি, উত্তরবঙ্গের কোচবিহারে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টির লক্ষণ নেই বা বন্যা পরিস্থিতি সেরকম নদীর কিন্তু জলস্তর বৃদ্ধি পায়নি। একেবারেই তারই মাঝে কিন্তু আজ আলিপুরদুয়ারে পরিদর্শনে গিয়েছিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, সেটা আমরা কিন্তু আমাদের প্রতিবেদনে তুলে ধরেছি। সেই বিষয়ে তিনি পরিদর্শনে সেই বিষয়েও কিন্তু তোমার সঙ্গে কথা বলবো। তার মাঝে আবারও একবার তোমাকে জিজ্ঞাসা করব যে এই যে আবহাওয়া তুমি বললে বর্তমানে কিন্তু একটা আবহাওয়া অনেকটাই অনুকূল একটা কিন্তু আবহাওয়া সৃষ্টি হয়েছে এবং বন্যা পরিস্থিতি একেবারে নেই বললেই চলে। তবে বিগত বেশ কয়েকদিন যে এই ঝড় বৃষ্টি যে বন্যা পরিস্থিতি মানে প্রায় বন্যা পরিস্থিতি বলা চলে সৃষ্টি হয়েছিল, তাতে কি কোনো রকম ভাবে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে? কোনোভাবে কি কারোর প্রাণহানি বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? না দেখো একেবারে কিন্তু কোচবিহার জেলায় এখনো পর্যন্ত যে সামান্য যেটা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল পাকা সেতু হয়নি, যেখানে যেখানে হচ্ছে বাঁশের সাঁকো রয়েছে সেই সাঁকোগুলো ভেঙে যাওয়ার ফলে কিন্তু অনেক লোকের কিন্তু যাতায়াতের একটা সমস্যা হয়েছিল। দেখো মানুষ যেটা দেখো সাধারণ মানুষের কিন্তু সেরকম কোনো দাবি নেই, জাস্ট ছোট ছোট কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলো কি? পানীয় জল, রাস্তা এবং হচ্ছে ব্রিজ। কিন্তু এই ছোট ছোট দাবিগুলোই যখন রাজ্য সরকারের কাছে রাখে, রাজ্য সরকারের পক্ষ, রাজ্য বলো কেন্দ্রই বলো, যে তারা কিন্তু বিভিন্ন সময় যখন নির্বাচন আসে তখন কিন্তু তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় যে হবে হবে, কিন্তু প্রতিশ্রুতি পেরিয়ে গেলে কিন্তু আর সেই হবে সেইটা কিন্তু দেখতে পাওয়া যায় না। তবে যেটা হচ্ছে দেখো এই মুহূর্তে কোচবিহারে যেটা অসম বাংলা সীমান্ত একদম ঘেঁষা রয়েছে যে জাল দেওয়া সেতু, সেখানে কিন্তু নদীর কিন্তু জলস্তর একটু হলেও বৃদ্ধি পাচ্ছে। যেহেতু দেখো আমাদের পাশে যেরকম আলিপুর জেলা রয়েছে আলিপুরদুয়ার, সেই আলিপুরদুয়ারে যখন বৃষ্টিটা বাড়ে সেই সময় কিন্তু তার সেই পাহাড়ের জল কিন্তু নেমে এসে আমাদের এই যে কোচবিহারের বিভিন্ন নদী যেগুলো রয়েছে তিস্তা, রায়ডাক, এই নদীতে কিন্তু প্রবাহিত হয় সেই জলগুলো। এর ফলে কিন্তু নদীর কিন্তু জলস্তর বৃদ্ধি পায়। একেবারে দীপজয়, তারই মাঝে আর একটা প্রশ্ন তোমাকে করব যে তুমি বললে একাধিক বাঁশের সাঁকো ভেঙে যাচ্ছে, এই বিষয়ে তুমি যেটা জানালে যে একাধিকবার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি, কিন্তু তারই মাঝে যে প্রশ্নটা থেকে যায় যে স্থানীয় প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে এই যে সাঁকোগুলো ভেঙে গেছে বা একটা এই ধরনের পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে, তারই মাঝে স্থানীয় প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে? দেখো ইতিমধ্যে দেখো যে স্থানীয় প্রশাসন বলতে সেরকম তো পাকা সেতুর তারা কিন্তু ভূমিকা পালন করছে না। তবে দেখো বাঁশের সাঁকোগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন পঞ্চায়েত সমিতি বলো, জেলা পরিষদ বলো, এদের মাধ্যমে কিন্তু ইজারা নিয়ে কিন্তু তারা ঘাট পরিচালনা করে। এরপর যখন বাঁশের সাঁকোগুলো ভেঙে যায় তার ফলে কিন্তু একটা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু নৌকো পারাপার করে, সাধারণ মানুষ কিন্তু নদীর এপার থেকে নৌকো কিন্তু পারাপার করে। তবে প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো সতর্কতা বা সেরকম কিন্তু ভূমিকা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। একেবারে তুমি সঙ্গে থেকো দীপজয়, আমরা তোমার সঙ্গে পরবর্তীতে আবারও আলোচনায় আসবো। তবে আজকের মতো তোমার সঙ্গে এখানেই আলোচনা শেষ করছি। দীপজয়, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আবারও একবার দীপ আলোচনায় ফিরবো। যে আলোচনা আমরা সাধারণ মানুষের সামনে, দর্শকদের সামনে তুলে ধরছিলাম যে এই যে অসমের যে বন্যা পরিস্থিতি, তারই মাঝে উত্তরবঙ্গের যে আবহাওয়া যেটা আমরা জানলাম, যে দীপজয়ের থেকে যেটা আমরা জানলাম যে এখন অনেক কোনো সম্ভাবনা নেই, তবে সম্ভাবনা হওয়ার, তবে তারই মাঝে যেটা যে রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি, তারই মাঝে এটাও প্রশ্ন উঠছে যে এত উন্নয়ন, এত ঝুড়ি ঝুড়ি উন্নয়ন বলছে যখন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সকলেই কিন্তু বলছে যে উন্নয়ন হচ্ছে, তারই মাঝে এই যে বাঁশের সাঁকো দিয়ে এখনো পর্যন্ত যাতায়াত করছে সাধারণ মানুষ। স্বাভাবিক বিষয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সেগুলো ভেঙে পড়বে। পাহাড়ি যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোতেও কিন্তু ধস নামছে বৃষ্টির কারণে। তাহলে যেখানে এই ধরনের পরিস্থিতি, যেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেইখানে কি কারণে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে করা হলো না, কেন প্রশাসন আগে থেকেই ব্যবস্থা নিল না, সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কিন্তু জলপাইগুড়ি থেকে সৌভিক দত্ত, তার সঙ্গে একবার আলোচনায় আসবো। সৌভিক, শোনা যাচ্ছে? একেবারেই এই মুহূর্তে জলপাইগুড়ির পরিস্থিতিটা ঠিক কেমন, সেই বিষয়টাই তোমার থেকে একবার জানবো। দেখো এই মুহূর্তে কিন্তু সিকিম পাহাড়ে যে ভারী বর্ষণ, যার ফলে কিন্তু গত 3 দিন ধরে সিকিম পাহাড়ে যে ভারী বর্ষণ হয়েছিল, যার ফলেই সিকিমের সঙ্গে যে সংযোগকারী তিস্তা নদী, সেই তিস্তা নদী কিন্তু সিকিম পাহাড় বয়ে জলপাইগুড়ির বুক চিরে কিন্তু বাংলাদেশে গিয়ে
শেষ হয়েছে সেই তিস্তা নদী। সেই তিস্তা নদীর জলে কিন্তু রীতিমতো পাহাড়ে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত বিপর্যয় নেমে এসেছে, যার ফলে এনডিআরএফ এর দলকেও আমরা দেখেছি গত পরশুদিন নামাতে হয়েছে সিকিমে। সেখানে সেনা ছাউনিতে ছাপে নেই, সেখানে ধস নেমেছে, সেনা জওয়ানদের মৃত্যু হয়েছে। পাশাপাশি কিন্তু সেই সিকিমে বহু পর্যটকরা আজকে ছিলেন, যাদেরকে সিকিম প্রশাসনের তরফে, মঙ্গল জেলার প্রশাসনের তরফে কিন্তু কোনোভাবেই তারা বুঝতে পারছিলেন না সেই পর্যটকদের কিভাবে ফেরত পাঠাবেন বা শিলিগুড়ি নিয়ে আসবেন, নিচে নিয়ে আসবেন পাহাড় থেকে। পরবর্তীতে কিন্তু কিছুটা বৃষ্টি কমলে তারপরে সেখানকার প্রশাসন এনডিআরএফ এর বিশেষ বায়ুসেনার যে বিশেষ হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু সে সমস্ত পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসে। এবং সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে সিকিম বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় পাহাড়ে ধস নেমেছে, যার ফলে কিন্তু রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে এবং সমস্তটাই কিন্তু সিকিম প্রশাসন নজর রেখেছে এবং তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু মোকাবেলা করছে। তোমাকে বলে রাখতে চাইবো, এই সিকিম পাহাড় বয়ে একদম জলপাইগুড়ি জেলার বুক চিরে কিন্তু গিয়েছে তিস্তা নদী। আর এই সিকিম পাহাড়ে ভারী বর্ষণের ফলে তিস্তা নদীতে জলস্ফীতি বেড়েছে এবং সেই জল কিন্তু রীতিমতো জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় কিন্তু জল ঢুকে পড়ে এবং যার ফলে কিন্তু জলমগ্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা। শুধু ক্রান্তি ব্লক নয়, ডুয়ার্সের তিস্তা নদী সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকা কিন্তু জল ঢুকে পড়ে। যেমন মালবাজারের চোটগাঁও এলাকাতেও কিন্তু তিস্তার জলে জলমগ্ন হয়ে পড়ে, ফলে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং দেখা গিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রীরা কিন্তু তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সেই সমস্ত বন্যা কবলিত এলাকায়। তবে চোটগাঁও এলাকায় কেন বারবার জল ঢুকে পড়ছে, সেখানে কেন বাঁধের একটা স্থায়ী বাঁধ তৈরি করা সম্ভব হয়নি, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এবং ক্রান্তি ব্লকেরও বিভিন্ন লোকাল বিভিন্ন এলাকায় কিন্তু জল ঢুকে পড়ছে তিস্তার জল। সেই সমস্ত এলাকায় কেন বাঁধ নির্মাণ বা বাঁধ সংস্কার করা সম্ভব হচ্ছে না, সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে রাজ্য প্রশাসনের। কেননা বারংবারই যখনই উত্তরবঙ্গে বা জলপাইগুড়ি জেলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সেচ দপ্তরের মন্ত্রী তারা এসেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু দেখা গিয়েছে যারা তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত বন্যা কবলিত বা নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয় যে সমস্ত এলাকায়, সেই সমস্ত এলাকায় কিন্তু বাঁধ তৈরি হবে এবং বিভিন্ন বাঁধ সংস্কার করা হবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিন্তু এই তিস্তার জল বাড়লেই প্রতি বছর এই বর্ষার সময় কিন্তু জল ঢুকে পড়ে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায়, ফলত বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং সাধারণ মানুষকে কিন্তু ভুক্তভোগী হতে হয়, নাকাল হতে হয়। পশু পাখি থেকে শুরু করে গরু বাছর বাড়ির পোষ্য সকলকেই কিন্তু সবকিছুকেই কিন্তু বা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয় এবং সাধারণ মানুষকেও কিন্তু বাড়ি ছেড়ে কিন্তু ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কিছুটা বৃষ্টি কমেছে এবং সিকিম পাহাড়েও কিন্তু বৃষ্টি কমার ফলে কিন্তু তিস্তার জল নামতে শুরু করেছে, কিছুটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছেন সাধারণ মানুষ। তবে আগামী বর্ষা বা আসছে যে দিনগুলো আসছে তা সেদিনগুলো কিন্তু নজর রাখতে হবে, কারণ যদি ফের আরো ভারী বর্ষণ শুরু হয়, পাহাড়ে আরো বৃষ্টি শুরু হয়, তাহলে কিন্তু আরো জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে। একেবারে একটা প্রশ্ন তোমার কাছে রাখবো যে তুমি যেটা বললে যে পর্যটকদের কিভাবে সেখান থেকে বের করে নিয়ে আসা হবে, সেটা প্রথমে কুল খুঁজে পাচ্ছিল না স্থানীয় প্রশাসন, তবে বর্তমানে কি তাদেরকে কি সেখান থেকে নিরাপদভাবে নিয়ে আসা সম্ভব হয়েছে? একদমই তাই, বৃষ্টি কমার ফলে কিন্তু সেখানকার মেঘলা পরিস্থিতির আকাশ যে কিছুটা সাময়িকভাবে কিছুটা পরিষ্কার হলে তারপরে কিন্তু বায়ুসেনার যে বিশেষ হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারে কিন্তু এনডিআরএফ এর 22 জনের দল সিকিমে যায় এবং সেই হেলিকপ্টার কিন্তু পাকিয়াং বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি থেকে সিকিমের পাকিয়াং বিমানবন্দরে সেখানে অবতরণ করে। তারপরে কিন্তু সেখান থেকে মঙ্গল জেলা যে রয়েছে সেই মঙ্গল জেলায় গিয়ে কিন্তু সেখানে যে পর্যটকরা রয়েছে তাদের সেই সমস্ত পর্যটকদের সেই হেলিকপ্টারে করে কিন্তু ফের পাকিয়াংয়ে নিয়ে আসা হয় এবং পাকিয়াং থেকে সড়ক পথে সেই সমস্ত পর্যটকদের শিলিগুড়িতে নিয়ে আসা সম্ভব হয়েছে। এই ঘটনায় তুমি যেটা বললে যে অনেকে মারাও গেছেন, এখনো পর্যন্ত আনুমানিক কতজনের মৃত্যু হয়েছে বলে শেষ পাওয়া খবর অনুযায়ী কতজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, ভারী বর্ষণের ফলে কিন্তু পাহাড়ে যে ছাতেন এলাকা রয়েছে সেখানে সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু ধস নামে, যার ফলে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা জানা গিয়েছিল যে 6 জন নিখোঁজ ছিল এবং কিন্তু 4 জন সেনা জওয়ানের কিন্তু মৃত্যু হয়েছিল, যার মধ্যে কিন্তু একজন যে প্রোটার কর্মী রয়েছেন সেনাবাহিনীদের যে সহযোগিতায় যে সমস্ত কর্মী নিয়োগ হয়ে থাকে সেই কর্মী কিন্তু জলপাইগুড়ি জেলার বাসিন্দা ডুয়ার্সের, তারও কিন্তু মৃত্যু হয়েছে।
4 জন, তার মধ্যে 3 জন সেনা জওয়ান এবং একজন কিন্তু পোর্টার কর্মীর মৃত্যু হয়েছে এবং 6 জন নিখোঁজ ছিল শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর সূত্রে। এবং সেই এলাকায় কিন্তু ছাতেন এলাকার সেনাবাহিনীর যে ছাউনি রয়েছে, ক্যাম্প রয়েছে, সেই এলাকায় কিন্তু পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী তৎপর রয়েছে এবং তারা কিন্তু কাজ করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে সৌভিক। তোমার সঙ্গে আবারও পরবর্তীতে আমরা আলোচনায় ফিরবো, তবে আজকের মতো তোমার সঙ্গে এখানেই আলোচনা আমরা শেষ করব। এবং যে বিষয়ে আমরা সৌভিকের থেকে যেটা জানলাম যে স্থানীয় প্রশাসন তারা কি কারণে বারবার এখনো পর্যন্ত অগ্রিম পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি প্রতি বছর যেখানে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেখানে অগ্রিম কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। দীপ, তিস্তার যে এই জলবৃদ্ধি যে ব্যাপারটা, এইখান থেকে কিছু কিছু বাঁধ যে তিস্তার সংলগ্ন যে এলাকাগুলো, সেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো সেই বিষয়ে প্রশাসনকে একটু গুরুত্ব আরোপ করতে হবে। তো আরো জেনে নেব সেই বিষয়ে। একেবারে সেই বিষয়টার উপর নজর তো রাখতেই হবে। তার কারণে একাধিকবার যেটা দেখা যায় দীপ, রাজ্য সরকার, কেন্দ্র সরকার একাধিকবার কিন্তু প্রতিশ্রুতি দেয় এবং বিশেষ করে রাজ্য সরকার যেটা বলে যে আমরা উত্তরবঙ্গের ওপর অনেক বেশি নজর দিই, আমরা উত্তরবঙ্গের যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু একেবারে আমাদের যেভাবে দক্ষিণবঙ্গ উন্নয়ন চলছে সেই একই হারে কিন্তু উত্তরবঙ্গে উন্নয়ন চলে। তাহলে এই ধরনের পরিস্থিতি কি কারণে? একই কথা কিন্তু কেন্দ্র সরকারও বলে যে যেখানে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা উন্নয়নের দিকে অনেক বেশি নজর দিই, সেখানে যাতে এই ধরনের পরিস্থিতি না সৃষ্টি হয় সেই দিকেও কিন্তু আমরা নজর দিই। কিন্তু কি কারণে বারংবার এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই দিকেও তো প্রশাসনের নজর যাক, সেইটাও কিন্তু সাধারণ মানুষ কামনা করছে। কারণ শুধু বারবার ভোটের আগে প্রতিশ্রুতি এবং ভোটের পরে যেভাবে মুখ ফিরিয়ে নেওয়া, সেটা কিন্তু করলে চলবে না, এটা কিন্তু সাধারণ মানুষের বক্তব্য। তারই মাঝে দীপ আরো একবার আমরা মহুয়া মৈত্রর বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়ে কিন্তু আরো একবার ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আরেকবার মহুয়া মৈত্রর সঙ্গে আলোচনা করব, মহুয়া মৈত্র বিষয় নিয়ে আলোচনা করব, যেটা জানা যাচ্ছে যে এক্স বিজেডি এমপি সাংসদ, প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্র, তার সঙ্গে কিন্তু তার বিয়ের গুঞ্জন যেটা শোনা যাচ্ছে, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে অবশ্যই। কি কারণে এই ধরনের পরিস্থিতি এবং যে ভাইরাল হচ্ছে ইতিমধ্যেই ছবিগুলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মহুয়া মৈত্র একেবারে হাতে হাত ধরে কিন্তু পিনাকি মিশ্রের সঙ্গে কিন্তু ঘোরাফেরা করছে, সেই বিষয়েও কিন্তু সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং আজকের মতো আমার মতে আলোচনা আমরা সমস্ত বিষয় নিয়ে করেছি। এই বিষয়েই আমরা আলোচনা, আজকের মতো শেষ আলোচনা আমরা এখানেই করব। তার আগে যে মহুয়া মৈত্রের যে আলোচনা সেটা নিয়েই আমরা কথা বলছিলাম, যে একেবারেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাতে হাত দিয়ে মহুয়া মৈত্র কিন্তু একেবারে ঘুরছে এবং তার যে বিয়ের যে গুঞ্জন রটছে সেটাও কিন্তু একটা সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি করছেন। এবং বাইরের দেশে গিয়ে, জার্মানি দেশের বার্লিন শহরে গিয়ে, সেখানে গিয়ে কিন্তু তিনি বিয়ে করেছেন, একেবারে যেটাকে বর্তমান যুগে কিন্তু ওই ডেস্টিনেশন ম্যারেজ বলে অনেকটা কিন্তু সেরকমই, যে সাধারণ মানুষের পাশে থাকার কথা, সাধারণ মানুষের পাশে থাকার কথা। অন্যদিকে একজন প্রাক্তন বিজেডির সাংসদ, যিনি কিন্তু একটি অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষ, এবং মহুয়া মৈত্র কিন্তু একেবারে তৃণমূলের একেবারে অনেক একেবারে ঘরের মেয়ে বলা চলে, একেবারে দাপুটে নেত্রী, দুবারের সাংসদ, কৃষ্ণনগরে একেবারে তিনি কিন্তু দাপিয়ে বেড়ান যেটা বলা চলে, এবং বিগত দুবার সাংসদ হয়েছেন, দুবারই কিন্তু বিশাল ব্যবধানে জয় হয়েছেন। আর অন্যদিকে তার যিনি স্বামী বিজেডির সাংসদ, বিজেপি নয় বিজেডির সাংসদ কিন্তু পিনাকি মিশ্র, বিজেডির কিন্তু প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্র, তার সঙ্গে কিন্তু তিনি বর্তমানে তার বিয়ের যে গুঞ্জন সেটা কিন্তু রটছে, সেই সমস্ত দিকে কিন্তু আমাদের নজর থাকবে দীপ। হ্যাঁ, একেবারেই তাই। এবার আজকে একেবারেই সময় নেই হাতে, সময় শেষ হতে চলেছে। অনেক ধন্যবাদ দীপ তোমাকে আজকে আমাদের সাথে থাকার জন্য, এক্সপ্রেস অনলাইনে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।